ওয়েলকাম সবাইকে কোয়ান্টাম কুইস্টের প্রথম লেকচারে। আমি অপূর্ব, তোমাদের ভৌতবিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড সামেটিভের প্রথম চ্যাপ্টার পদার্থের গঠন এবং ধর্ম, এই চ্যাপ্টারটা দিয়ে এই চ্যানেলের প্রথম ভিডিও শুরু করতে চলেছি। তাহলে দেখো, চ্যাপ্টারটার নাম হলো পদার্থের গঠন এবং ধর্ম। তাহলে সবার প্রথমে যেই প্রশ্নটা আমাদের মাথায় আসে যে পদার্থ জিনিসটা কি। তো পদার্থের ডেফিনেশনটা খুবই সিম্পল, খুবই বেসিক। আমাদের চারপাশে আমরা যেসব জিনিস দেখি, যেসব বস্তুর ভর রয়েছে এবং যারা কিছুটা স্থান দখল করে থাকে, তাদেরকে আমরা পদার্থ বলি। যদি এক্সাম্পলের কথা চিন্তা করি, তাহলে দেখো আমার হাতে একটা ডাস্টার রাখা আছে। তো এই ডাস্টারটার একটা সামান্য ভর রয়েছে। এবার এটাকে যখন আমি আমার হাতের উপর রাখবো, তখন এ কী করবে? একটা স্পেস জুড়ে, একটা জায়গা জুড়ে আমার হাতের মধ্যে অবস্থান করছে। তাহলে এই ডাস্টারটা একটা পদার্থ। সিমিলারলি এই যে আমার হাতে একটা মার্কার রয়েছে, মার্কারটারও একটা ভর রয়েছে এবং এটাকে কোনো একটা জায়গায় রাখলে সে কী করে? একটা স্থান দখল করে অবস্থান করে। তাহলে এই মার্কারটাও একটা পদার্থের এক্সাম্পল। একই রকমভাবে এই বোর্ডটা, ঘরের মধ্যে একটা টেবিল রাখা আছে, একটা চেয়ার রাখা আছে, এই সব কিছুই আমাদের পদার্থের এক্সাম্পল। এবার পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এটা আমরা সবাই জানি, ছোটো ক্লাসে সবাই পড়ে এসেছি, এটার মধ্যে আর নতুন কিছু নেই। যে পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হয়ে গেল কঠিন, একটা তরল, আর একটা হলো গ্যাস। কঠিন, তরল আর গ্যাস, পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়: কঠিন, তরল, গ্যাস। এবার কি হয়? কঠিন পদার্থের ক্ষেত্রে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। তরলের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে যে ডিস্টেন্সটা থাকে সেটা একটু বেড়ে যায়, তারা একটু দূরে দূরে অবস্থান করবে। আর গ্যাসের ক্ষেত্রে এই ডিস্টেন্সটা আরও অনেকটা বেড়ে যায়। গ্যাসের কণাগুলো আরও অনেক দূরে দূরে অবস্থান করবে। এবার এই প্রতিটা কণার মধ্যে একটা পারস্পরিক আন্তঃআণবিক বল কাজ করবে, তাদের মধ্যে পরস্পর একটা আকর্ষণ বল কাজ করবে। আমি এটাকে এইভাবে শো করছি। এই যে আকর্ষণ বলটা কাজ করছে তার নাম হলো আন্তঃআণবিক আকর্ষণ বল। এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে তার নাম আন্তঃআণবিক আকর্ষণ বল। এবার দেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে যেহেতু কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, তাই জন্য এদের মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ বলটা সবথেকে বেশি। আর তরলের ক্ষেত্রে কণাগুলো একটু দূরে চলে যায়, তাই জন্য তাদের মধ্যবর্তী যে বলটা সেটা একটু কম। আর গ্যাসের ক্ষেত্রে এটা একদমই কম। তো গ্যাসের ক্ষেত্রে এই আন্তঃআণবিক বলটা কম, এই জন্য আমরা এটাকে বলি নগণ্য। তো এটা হয়ে গেল পদার্থের তিনটে স্টেট। এবার তোমাকে যদি বলে যে আন্তঃআণবিক বলের ভিত্তিতে যদি আমরা এর একটা ক্রম সাজাই যে কার আন্তঃআণবিক বলটা বেশি, তো তাহলে আমরা দেখব যে কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বলটা সবথেকে বেশি, তারপর তরল, তারপর গ্যাসীয়। তাহলে আমি এখানে একটা আন্তঃআণবিক বলের ভিত্তিতে একটা ক্রম লিখছি, লাইক প্রথমে কঠিন, তারপর তরল, তারপর গ্যাসীয়। অর্থাৎ কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি, তরলের মধ্যে সেটা তুলনামূলক কম এবং গ্যাসের মধ্যে অনেক কম, একদমই কম। তাহলে পদার্থের এখন প্রতিটা অবস্থায় যদি আমরা একটা এক্সাম্পলের কথা চিন্তা করি, তাহলে সবথেকে ইজি এক্সাম্পল হচ্ছে জলের এক্সাম্পল। তো জলের যেটা কঠিন ফর্ম সেটা হচ্ছে বরফ, তারপর নর্মাল জল, আর তারপর হলো আমাদের বাষ্প। জলের কঠিন ফর্ম হচ্ছে বরফ,
তরল ফর্ম হচ্ছে জল, নর্মালি জল, আর গ্যাসীয় ফর্ম হচ্ছে বাষ্প। তাহলে বরফের মধ্যে আমরা কি দেখি যে কণাগুলো খুব কাছাকাছি থাকে, আর জলের মধ্যে একটু দূরে দূরে থাকে, আর গ্যাসের ক্ষেত্রে, বাষ্পের ক্ষেত্রে সেটা আরও অনেক বেড়ে যায়। এতক্ষণ আমরা দেখলাম যে পদার্থের একটা বেসিক আউটলাইন, সাধারণ একটা জিনিস। এবার আমরা দেখব মেন জিনিস, সেটা হচ্ছে প্রবাহীর ঘাত, চাপ, আমাদের এই টপিকগুলো এক একটা। এবার সবার প্রথমে জানতে হবে যে প্রবাহী কি। যা প্রবাহিত হতে পারে সেটাই প্রবাহী, যা প্রবাহিত হতে পারে সেটাই প্রবাহী। যদি বলি এক্সাম্পলের কথা, তাহলে জল, বায়ু, জল প্রবাহিত হতে পারে, তাই জন্য জল একটা প্রবাহী। আর বায়ু প্রবাহিত হয়, তাই জন্য বায়ু একটা প্রবাহী। তাহলে এবার দেখো, এবার আমরা যেটা দেখলাম যে পদার্থ, কঠিন, তরল আর গ্যাস। আর আমি বললাম যে প্রবাহী জিনিসটা কি বললাম, প্রবাহী মানে যা প্রবাহিত হতে পারে। তাহলে প্রবাহীর এক্সাম্পলের কথা যদি আমরা চিন্তা করি, প্রবাহীর এক্সাম্পল কি হবে? জল আসবে, বায়ু আসবে, জল আর বায়ু হচ্ছে প্রবাহীর এক্সাম্পল। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে প্রবাহী মানেই কি সেটা তরল হবে? এবার দেখো, এই যে তরল আর গ্যাস এরা দুজনেই প্রবাহিত হতে পারে। তাহলে তরল আর গ্যাসকে আমরা বলি প্রবাহী। আশা করে বোঝা গেল। তাহলে তরল আর গ্যাস হচ্ছে আমাদের প্রবাহী। কারণ কি জন্য? কারণ তরল আর গ্যাস দুটোই প্রবাহিত হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি সব তরলই আমাদের প্রবাহী? উত্তরটা আসবে হ্যাঁ, সব তরলই আমাদের প্রবাহী, কিন্তু আবার সব প্রবাহী মানেই যে তরল হবে সেটা কিন্তু না। আবার বলছি, সব তরল মানেই প্রবাহী, সকল তরলই প্রবাহী, কিন্তু আবার সকল প্রবাহী কিন্তু তরল না। একটা এক্সাম্পল দিই, যেমন জল আর হচ্ছে বায়ু। জল কি? জল প্রবাহী, জল প্রবাহিত হতে পারে। দেখো জল কিন্তু তরল, তাই না? কিন্তু দেখো বায়ু কিন্তু প্রবাহী, কিন্তু বায়ু কিন্তু তরল না, বায়ু কিন্তু আমাদের গ্যাস। আশা করি বোঝা গেল। তাহলে সকল তরলই প্রবাহিত হতে পারে। তরলের যদি আমি অন্য এক্সাম্পলের কথা বলি, যেমন তেল হতে পারে, দুধ হতে পারে। তো এইসব কি? এসব হচ্ছে তরল। তেল, দুধ সবই প্রবাহিত হতে পারে, ফ্লো করতে পারে, দ্যাটস ওয়াই সেটা প্রবাহী। কিন্তু সব প্রবাহী আবার তরল না। যেমন বায়ু প্রবাহিত হতে পারে, কিন্তু সেটা তরল না, সেটা গ্যাস। আশা করি ক্লিয়ার। এবার আমরা দেখব যে ঘাত কি। ঘাত জিনিসটা আমরা জানবো, তারপর আমরা দেখব যে প্রবাহীর ঘাত কি। আচ্ছা, ঘাত কি? যদি একদম সহজভাবে বলি, তাহলে ঘাত হলো এক রকমের বল। ঘাত কিছুই না, ঘাত মানে হলো এক রকমের বল। কিন্তু সেই বলটা যখন কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত হবে, যখন সেই বলটা কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত হবে, তখন সেটাকে আমরা বলবো ঘাত। এবার আমি যে ফ্লোরের উপর দাঁড়িয়ে রয়েছি, তো আমি লম্বভাবে দাঁড়িয়ে রয়েছি, তো আমার এই ওজনটার জন্য আমি ফ্লোরের উপর একটা লম্বভাবে বল প্রয়োগ করছি। তাহলে আমিও কিন্তু ফ্লোরের উপর একটা ঘাত প্রয়োগ করছি। তার মানে ঘাত মানে হলোই বল, ঘাত মানেই বল। কিন্তু যখন সেই বলটা কোনো ফ্লোরের উপর লম্বভাবে প্রযুক্ত হবে, কোনো তলের উপর লম্বভাবে প্রযুক্ত হবে, তখন সেটাকে আমরা বলবো ঘাত। এবার হলো তাহলে প্রবাহীর ঘাত কি? প্রবাহীর ঘাত মানে কোনো প্রবাহী যখন কোনো তলের উপর লম্বভাবে বল প্রয়োগ করবে, তখন সেটা হয়ে যাবে প্রবাহীর ঘাত। আচ্ছা, মনে করো এটা আমাদের একটা পাত্র, এটা একটা কন্টেনার বা পাত্র। এখানে আমি কিছু তরল নিয়েছি। এবার এই তরলটা কি করবে? তরলটা এর তলায় একটা লম্বভাবে বল প্রয়োগ করবে। এই তরলটার তো একটা ওজন থাকবে, তাই না? এই ওজনটার জন্য এ কী করবে? তার তলদেশে একটা লম্বভাবে বল প্রয়োগ করবে। এই যে লম্বভাবে একটা বল প্রয়োগ করছে, এটাকে আমরা বলবো ঘাত। যেহেতু এটা তরল, সে লম্বভাবে বল প্রয়োগ করছে, তাই জন্য এটাকে আমরা যদি খুব ভালো করে বলি, তাহলে সেটা বলবো হচ্ছে প্রবাহীর ঘাত। এবার দেখো, আমরা যেটা বললাম ঘাত, এবার ঘাতের কিন্তু মান আছে এবং দিকও আছে, তাই না?
আমরা বারবার বলার সময় বলছি যে লম্বভাবে প্রযুক্ত হতে হবে, সেক্ষেত্রে সেটা ঘাত হবে। তাহলে ঘাতের একটা পার্টিকুলার দিক রয়েছে, ডিরেকশন রয়েছে, আর তার তো মান আছেই। তাহলে ঘাত কি হলো? ঘাত একটা ভেক্টর রাশি। ঘাত আমাদের ভেক্টর রাশি, কারণ ঘাতের মান এবং অভিমুখ দুটোই আছে। ঘাতের মানও আছে, অভিমুখও আছে। এবার দেখো, ঘাত মানেই প্রথমেই বললাম যে ঘাত মানে বল। তাহলে ঘাতের যেটা একক হবে সেটাই বলের একক। দ্যাট মিন্স আমি বলতে চাইছি যে মানে বলের একক যেটা হবে সেটাই ঘাতের একক, কারণ ঘাত মানে আমি শুরুতেই বললাম যে ঘাত মানে বল। তাহলে ঘাতের যেটা একক হবে, ঘাতের একক কি হবে? সিজিএসে যদি বলি ঘাতের একক বলের একক, তার মানে ডাইন। আর এসআইতে ঘাতের একক হচ্ছে নিউটন। তো আমরা ঘাতের এককটা দেখলাম, এবার আমরা ঘাতের মাত্রা বিশ্লেষণ করব। এবার আমরা বের করব ঘাতের মাত্রা। আচ্ছা, তাহলে দেখো, ঘাতের একক যেহেতু বলের একক, তাহলে ঘাতের মাত্রা কি হবে? তাহলে ঘাতের মাত্রাটা অবশ্যই বলের যেটা মাত্রা সেটাই ঘাতের মাত্রা হবে। তাহলে আমরা লিখি ঘাত সমান সমান ভর গুণ ত্বরণ। এবার দেখো, ঘাত মানে কি? ঘাত মানে বল, প্রথমেই বলেছি। তাহলে বল মানে কি? বলকে আমরা লিখতে পারি ভর গুণ ত্বরণ, তাই না? তাহলে বলকে আমরা ভর ইন্টু ত্বরণ এটা লিখতে পারি। এবার দেখো, মাত্রা যখন আমাদের বের করতে হবে তখন কিন্তু দেখো, মাত্রা কিন্তু মুখস্থ করার কিন্তু বিষয় না। মাত্রা যদি তুমি ভাবো যে মুখস্থ করবে তাহলে কিন্তু সেটা কিন্তু ঠিক না, কারণ তোমার হয়তো এখন মনে থাকবে কিন্তু কালকে গিয়ে তুমি আবার ভুলেই যাবে মাত্রা। আর মাত্রা আমাদের ক্যালকুলেট করেই বের করা উচিত। তাহলে দেখো, ঘাত মানে ভর ইন্টু ত্বরণ। এবার যখন আমরা কোনো রাশির মাত্রা বের করব তখন আমরা দেখব যে সেই রাশিমালার মধ্যে কি কোনো লব্ধ রাশি রয়েছে। যদি লব্ধ রাশি থাকে তাহলে আমরা সেই লব্ধ রাশিটাকে প্রথমে সিম্পলিফাই করে সেটাকে আমরা একটা মৌলিক রাশিতে নিয়ে আসব। তারপর আমরা তার মধ্যে মাত্রা বসাবো। মাত্রা বসানোর জন্য যা যা বসাতে হয় MLT সেসব বসাবো, তারপরে আমরা ক্যালকুলেট করব। যে দেখো, ভরকে তো আর ভাঙা যায় না, তাহলে ভরকে আমরা ভরই লিখছি। এবার দেখো, ত্বরণকে কি আমরা ভাঙতে পারি? অবশ্যই ত্বরণকে আমরা ভাঙতে পারি। দেখো, ত্বরণ মানে কি? এবার দেখো, ত্বরণ মানে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে দেখো, ভরকে আমরা ভাঙলাম না, কারণ ভর হচ্ছে মৌলিক রাশি, ভরকে আর ভাঙা যায় না। কিন্তু ত্বরণকে আমরা ভাঙতে পারি, তাই জন্য ত্বরণকে আমরা সিম্পলিফাই করে লিখলাম বেগের পরিবর্তন বাই সময়। এবার ব্যাপার হচ্ছে বেগের পরিবর্তন জিনিসটা কি? মনে করো কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ ইনিশিয়াল ভেলোসিটি u, তারপরে কিছুক্ষণ পর তার বেগটা বেড়ে হয়ে গেল v। প্রথমে তার বেগ ছিল u, পরে বেগটা বেড়ে হয়ে গেল v। তাহলে এক্ষেত্রে যেটা বেগের পরিবর্তন সেটা কি হবে? v মাইনাস ইউ, যেটা সেটাই আমাদের বেগের পরিবর্তন। বা দেখো, এক্সাম্পলের কথা যদি চিন্তা করি, লাইক মনে করো কোনো একটা গাড়ি, সেটার মনে করো প্রাথমিক বেগ যেটা সেটা মনে করো 5 মিটার পার সেকেন্ড। এবার কিছুক্ষণ পর তার বেগটা বেড়ে গেল, বেগটা বেড়ে তার বেগ হয়ে গেল, অন্তিম বেগ ফাইনাল ভেলোসিটি হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে প্রথমে ছিল 5, তারপরে হয়ে গেল 15। তাহলে এক্ষেত্রে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন অবশ্যই 15 - 5 = 10 মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস দেখো, প্রথমে ছিল বেগ 5, পরে ছিল 15, বেগের পরিবর্তন করার পর যেটা বেগের পরিবর্তন হলো সেটা আমরা পেলাম 10।
তাহলে দেখো দুটো বেগের পরিবর্তন করে আমরা কিন্তু আলটিমেটলি একটা বেগই পেলাম, তাই না? দুটো বেগের পরিবর্তন করে বেগে যেটা পরিবর্তন সেটা কিন্তু আলটিমেটলি একটা বেগই। তাহলে আমরা লিখতে পারি ভর গুণ বেগের পরিবর্তন বাই সময়। তাহলে আমরা দেখলাম যে বেগের পরিবর্তন আলটিমেটলি একটা বেগ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ভর গুণ বেগের পরিবর্তন মানে বেগ ডিভাইডেড বাই সময়। এবার দেখো সময় যেটা আমরা পেলাম, সময় কিন্তু মৌলিক রাশি, তাহলে সময়কে কিন্তু আর পরে কিন্তু আমরা ভাঙতে পারবো না। তাহলে দেখো আমাদের ভর আর সময় এই দুটো আমরা মৌলিক রাশি পেয়ে গেলাম, এইগুলোকে আর ভাঙা যাবে না। কিন্তু বেগকে তো আমরা আরও ভাঙতে পারি, বেগকে আমরা আরও সিম্পলিফাই করতে পারি। তাহলে আমাদের কাজ হবে এবার বেগটাকে সিম্পলিফাই করা। তাহলে আমি এখানে লিখছি ঘাত সমান ভর গুণ বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে দেখো ভরকে আমরা ভর রেখে দিলাম, এবার যেটা বেগকে তো আমরা ভাঙতে পারি, এবার আমরা বেগকে ভাঙবো। বেগকে ভেঙে আমরা লিখতে পারি সরণ বাই সময়। আর এই সময়টা আগে থেকেই আছে, তাহলে এটাকে আমরা রেখে দেবো এখানে। তাহলে এবার দেখো ভর গুণ সরণ ডিভাইডেড বাই সময় গুণ সময়, তার মানে সময় তার স্কোয়ার। এবার তাহলে আমরা আলটিমেটলি মাত্রাটাকে বের করতে পারবো। এবার তাহলে আমরা ভরের জায়গায় এম বসাবো, সরণের জায়গায় এল বসাবো, আর নিচে কি আছে সময় টি স্কোয়ার। এবার এই টি স্কোয়ারটা যখন চলে যাবে উপরে তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার -2। আর যেহেতু এটা মাত্রা তাই জন্য এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে আমরা ঘাতের যেটা মাত্রা সেটা ফাইনালি পেয়ে গেলাম। তাহলে আমরা দেখলাম ঘাতের একক, তারপর ঘাতের মাত্রাটা কি করে বিশ্লেষণ করতে হয়, এবং ফাইনালি আমরা ঘাতের মাত্রা পেলাম এম এল টি টু দি পাওয়ার -2। এতক্ষণ আমরা দেখলাম যে প্রবাহীর ঘাত জিনিসটা কি, এবার আমরা দেখব যে চাপ জিনিসটা কি। প্রবাহীর ঘাতটা আমরা বুঝলাম, এবার চাপের ডেফিনেশনটা আমরা দেখব। চাপের ডেফিনেশন যেটা সেটা হলো কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তো কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এবার ভাবো যে কোনো একটা ক্ষেত্রফল, কোনো একটা তল যার ক্ষেত্রফল এ, তো সেই এ ক্ষেত্রফলের কোনো তলের উপর আমি একটা চাপ প্রয়োগ করছি, মানে একটা বল প্রয়োগ করছি অ্যাকচুয়ালি, সেটা হলো এফ। এ ক্ষেত্রফলের কোনো তলের উপর বল প্রয়োগ করছে সেটা এফ। তাহলে একক ক্ষেত্রফলের কোনো তলের উপর যেই বলটা প্রয়োগ করা হবে সেটা হবে এফ বাই এ। তাহলে দেখো এফ বাই এ যেটা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সেটাই হলো চাপ, আর চাপকে আমরা পি দিয়ে লিখে থাকি। তো এটা হলো চাপের একটা গাণিতিক রাশিমালা। তাহলে আমরা লিখতে পারি চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। চাপকে আমরা পি দিয়ে ডিনোট করি, বল মানে আমরা এফ, আর ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে ডিনোট করি। তাহলে দেখতে পাচ্ছি আমরা পি সমান সমান এফ বাই এ। তাহলে চাপের এই রাশিমালা থেকে আমরা দুটো কনক্লুশনে আসতে পারি, সেটা কি? এবার দেখো এই রাশিমালাতে আমরা দেখতে পাচ্ছি পি সমান সমান এফ বাই এ। এখান থেকে আমরা লিখতে পারি যে পি সমানুপাতিক এফ। আর একটা লিখতে পারি কনক্লুশন, সেটা হলো পি মানে চাপ ব্যস্তানুপাতিক এ। তার মানে বলের সাথে চাপটা সমানুপাতিক সম্পর্কে রয়েছে, কিন্তু ক্ষেত্রফলের সাথে চাপটা ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। এর মানে হলো যদি আমরা বলকে যদি বাড়াই, যদি আমরা বলকে যদি
বৃদ্ধি করি তাহলে আমাদের চাপটাও কিন্তু বেড়ে যাবে। আর যদি আমরা বলকে যদি কমিয়ে দিই তাহলে আমাদের চাপটাও কী হবে, ডিক্রিজ করবে। একই রকমভাবে দেখো চাপের সাথে ক্ষেত্রফল কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। তার মানে যদি আমরা একটাকে বাড়াই তাহলে অন্যটা কমে যাবে। যদি আমরা ক্ষেত্রফলকে বাড়াই তাহলে আমাদের চাপ কমবে, আর যদি ক্ষেত্রফল কমাই তাহলে আমাদের চাপটা বাড়বে। আচ্ছা, এটার একটা আমরা এক্সাম্পল দেখব, তাহলে জিনিসটা পুরোপুরি ঠিকঠাক করে ক্লিয়ার হবে। আচ্ছা, তোমাদের বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হলো ছুরি দিয়ে ফল কাটা। ছুরি দিয়ে ফল কাটার একটা এক্সাম্পল বইতে দেওয়া রয়েছে। তো তোমরা যদি ছুরিকে ঠিকঠাক মানে একটা ছুরি নিয়ে যদি ঠিকঠাক করে দেখো তাহলে দেখবে যে ছুরির যেটা উপরের দিকটা, উপরের প্রান্ত, সেদিকে ক্ষেত্রফলটা অনেকটাই মোটা, অনেকটাই বড়, বেশি। আর যেই দিক দিয়ে আমরা ফল কাটি বা সবজি কাটি তো সেই দিকের ক্ষেত্রফলটা একটু কম, সেই দিকটা অনেকটা ধারালো, যেই দিকটা ধারালো সেই দিকটার ক্ষেত্রফলটা কম, তাহলে আমরা সেই দিক দিয়ে ফলটাকে কাটি। তাহলে দেখো নিচের দিকের ক্ষেত্রফলটা যেহেতু কম, যেহেতু ক্ষেত্রফল কম তাহলে কি হবে, চাপটা বেশি হবে। আর যেহেতু চাপটা বেশি হবে তাই জন্য আমরা ফলটাকে ভালো মতো কাটতে পারবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখলাম। এবার যদি আমরা অন্য একটা এক্সাম্পলের কথা চিন্তা করি, যেমন মনে করো রাস্তার মধ্যে পাথর রাখা আছে, তো পাথরগুলোর মাথাগুলো অনেকটাই শার্প এজ যুক্ত পাথর। তো এই পাথরের উপর যখন আমরা পা রাখবো, মনে করো এটা আমাদের পা, তো পাথরের উপর যখন আমরা পা রাখবো তখন দেখো পাথরের এই প্রান্তটা যেহেতু অনেকটাই শার্প, তো এই প্রান্তে ক্ষেত্রফলটা অনেকটাই কম। যেহেতু এখানে ক্ষেত্রফলটা অনেকটাই কম তাহলে কি হবে, ক্ষেত্রফল কম হলে চাপটা কি হবে, বেশি হবে। তাহলে তাই জন্য আমরা যদি এরকম শার্প এজ যুক্ত পাথরের উপর যদি এবড়ো খেবড়ো পাথরের উপর যদি পা রাখি তাহলে আমাদের পায়ের মধ্যে একটা ব্যথা অনুভূত হয়, আর আমরা একটা ব্যথা ফিল করতে পারি। এটাই হলো তার রিজন, কারণ হচ্ছে এখানে ক্ষেত্রফলটা কম তাই জন্য চাপটা বেশি। আর এটা তো খুবই সিম্পল জিনিস যে যদি বল বৃদ্ধি পায় তাহলে চাপ অবশ্যই বৃদ্ধি হবে, বলটাকে বাড়ালে চাপটা বাড়বে। আচ্ছা, আমরা চাপের রাশিমালাটা দেখলাম। এবার একটা প্রশ্ন যে চাপ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, এই প্রশ্নটা এবার আমাদের মাথায় আসবে যে চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি। তুমি যদি চাপের রাশিমালাটাকে দেখো তাহলে দেখবে যে চাপের রাশিমালাতে বল রয়েছে, বল বাই ক্ষেত্রফল। বল কিন্তু একটা ভেক্টর রাশি, তাহলে তুমি ভাবতে পারো যে চাপ অবশ্যই তাহলে একটা ভেক্টর রাশি হবে, চাপের রাশিমালাতে যেহেতু বল রয়েছে। কিন্তু ব্যাপারটা কিন্তু না, চাপ হলো একটা স্কেলার রাশি। চাপ একটা স্কেলার রাশি। এবার প্রশ্ন হলো চাপ কেন স্কেলার রাশি। তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, মনে করো একটা বালতির মধ্যে তুমি জল নিয়ে এসছো, এবার সেই জলের মধ্যে তুমি তোমার হাতটাকে ডুবিয়ে দিলে। তুমি যখন হাতটাকে জলের মধ্যে ডোবাবে তখন তুমি জলের মধ্যে তোমার হাতের উপর একটা প্রেশার একটা ফিল করবে, কিন্তু তুমি কখনোই বলতে পারবে না যে তুমি যেই প্রেশারটা ফিল করছো সেটা কোনো একটা পার্টিকুলার জায়গার মধ্যে, তোমার হাতের কোনো একটা জায়গার মধ্যে বেশি অনুভূত হচ্ছে, কোনো একটা জায়গায় কম অনুভূত হচ্ছে। তুমি বলবে যে আমি যখন হাতটা ডোবালাম জলের ভেতর তখন আমার হাতের উপর সব দিক থেকে সেম একটা প্রেশার ফিল হচ্ছে। তাহলে দেখো চাপটার কিন্তু একটা মান থাকলো, অবশ্যই একটা মান আছে, কিন্তু তার কিন্তু কোনো পার্টিকুলার নির্দিষ্ট কিন্তু কোনো ডিরেকশন নেই, কোনো দিক নেই, যে আমরা কিন্তু বলতে পারছি না যে আমাদের হাতের উপরের দিকে বা তালুর মধ্যে বা আঙুলের মধ্যে আমাদের চাপটাকে বেশি লাগছে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। চাপটা সব দিকেই সমান। তাহলে চাপের যেহেতু কোনো নির্দিষ্ট কোনো অভিমুখ নেই তাই জন্য আমরা বলতে পারি যে চাপ হলো একটা স্কেলার রাশি, কারণ চাপের মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। তাহলে আমরা দেখলাম যে চাপ একটা স্কেলার রাশি, তার মান আছে কিন্তু অভিমুখ নেই। এবার আমরা চাপের রাশিমালা যেটা সেটাকে দেখলাম। এবার তাহলে আমরা
চাপের যেটা একক সেটাকে নির্ণয় করা শুরু করব। চাপের একক, তাহলে দেখো চাপের যেটা একক সেটাকে আমরা চাপের যেটা রাশিমালা সেখান থেকে লিখতে পারি। চাপের রাশিমালাটা আমরা দেখলাম F সমান সমান F/A। তাহলে এবার আমরা যখন চাপের এককটা লিখব তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক কী হবে? সিজিএস পদ্ধতিতে যেটা বলের একক, যদি আমরা বলের একককে যদি আমরা ক্ষেত্রফলের একক দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা চাপের এককটা পেয়ে যাব। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন, আর ক্ষেত্রফলের একক কী হবে? সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্যাট মিন্স সেন্টিমিটার তার স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডাইন পার সেমি স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে সিমিলারলি আমরা বলতে পারি যে বলের একক এসআই পদ্ধতিতে নিউটন, আর ক্ষেত্রফলের একক দৈর্ঘ্য গুণ প্রস্থ, মিটার গুণ মিটার, তার মানে মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার এটারই আরেকটা নাম আছে, সেটা হলো পাস্কেল। এটাকে আমরা পাস্কেল নামে বলে থাকি। তো এবার এই পাস্কেল আর ডাইন পার সেমি স্কোয়ার এর মধ্যে একটা রিলেশন আছে, 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 নিউটন পার মিটার স্কোয়ার যেটাকে আমরা পাস্কেল বলছি, 1 পাস্কেল। তাহলে এটা কত ডাইন পার সেমি হবে? তুমি দেখো, আমরা জানি 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। এবার আমরা যখন মিটার থেকে যখন সেন্টিমিটারে কনভার্ট করব কোনো জিনিসকে, তখন মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো, যেহেতু এখানে দুটো মিটার রয়েছে, মিটার গুণ মিটার, তাই জন্য আমরা 100 গুণ 100 এটা দিয়ে ভাগ করব। একটা মিটারের জন্য আমরা 100 বসিয়েছি, মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য আরেকটা মিটারের জন্য আমরা সিমিলারলি 100 বসিয়েছি। তাহলে উপরে 5টা শূন্য আর নিচে আমাদের 4টা শূন্য, 0 0 কাটলে আমাদের কাছে থাকে 10 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে আমরা দেখলাম 1 পাস্কেল আর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে রিলেশনটা। তাহলে আমরা লিখে ফেলি 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 1 পাস্কেল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে আমরা এইভাবে চাপের এককটাকে নির্ণয় করতে পারি। চলো এবার চাপের যেটা মাত্রা সেটাকে নির্ণয় করি। একই রকম কাজ হবে। চাপের মাত্রা বের করতে গেলে সবার প্রথমে আমাদের বলের যেটা মাত্রা, বলের মাত্রাকে যখন আমরা ক্ষেত্রফলের মাত্রা দিয়ে ডিভাইড করব তখন আমরা চাপের মাত্রা পেয়ে যাব। তাহলে চাপের মাত্রা সমান সমান বলের মাত্রা ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা। প্রবাহীর ঘাত যখন আমরা পড়েছি তখন দেখেছি যে বলের মাত্রাটাকে কী করে বের করতে হয়। তো ওইভাবে সিম্পলিফাই করে তোমরা এখানে বলের মাত্রাটাকে বসাবে। কিন্তু আমি এখানে একবারে ডিরেক্ট বলের মাত্রা যেটা সেটাকে লিখছি, mL T⁻⁻²। এটা ছিল আমাদের বলের মাত্রা। আর নিচে কি থাকবে? ক্ষেত্রফলের মাত্রা। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে L ইন্টু L, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে একটা L কেটে যায়, থাকে M। Lটা যখন উঠে যাবে উপরে L⁻⁻1 T⁻⁻²। তাহলে এটাই আমাদের আলটিমেটলি কি পেলাম? প্রেসারের মাত্রা। এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তো তাহলে আমরা যেটা চাপের চাপের যেটা একক আর চাপের মাত্রা, এই দুটোকে আমরা বের করলাম।